অনেক সময় দেখা যায় যে আমরা দুই পক্ষে মানে আমাদের বাপ চাচারা সবাই মিলে হয়তো বা ধরেন আমার বাবার অনেক ভাই, তারা সবাই মিলে একটা সময় তারা রিয়ালাইজ করলো যে যেহেতু আমরা এত ভাই, আমরা মারা যাওয়ার পর আমাদের ওয়ারিসদের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম বা ঝামেলা হতেই পারে। সো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওনারা নিজেরা খুব সুন্দরভাবে একটা বন্টননামা দলিল করে গেল, যে বন্টনামা দলিলে পুরো প্রপার্টির উত্তরে কে থাকবে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে, মানে চৌহদ্দিটা খুব সুন্দর করে সেটেল ডাউন করা এবং পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে করা। কিন্তু দেখা গেল যে আমার বাপ চাচাদের মধ্যে আমার যে কোনো দুইজন বা তিনজন চাচা মারা গেলেন। মারা যাওয়ার পরে তাদের সন্তানদের মধ্যে কেউ একজন হয়তো বা একটু নিজেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি গুণী, বা অনেক বেশি সে নিজেকে মনে করে যে সে অনেক চালাক চতুর। সো সে একটা কোশ্চেন অ্যারাইজ করলো যে না, আমার মনে হয় আমার বাপ চাচারা যে বন্টননামা দলিলটা করে গেছে সেটা হয়তো বা ভুল, এখানে কিছু প্রপার্টি বাদ পড়ে গেছে, মানে আরও কিছু প্রপার্টি কোথাও না কোথাও রয়ে গেছে, এই প্রপার্টি আমরা পাবো। এটা নিয়ে দেখা গেল যে ফ্যামিলির মধ্যে দফায় 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 মিটিং মিছিল, যন্ত্রণা, মারামারি, পিটাপিটি, কাটাকাটি, অনেক রকমের প্রবলেম। কিন্তু দেখা গেল যে এই কোশ্চেনটা, প্রবলেমটা হয়তো বা যে কোনো একজন বা দুইজন করছে, আর বাকি সবাই কিন্তু এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই, মানে সবাই আসলে ভালোভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু এই একজন দুজন অনেক বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। সো সেই ক্ষেত্রে আইনের শেল্টারটা সে কিভাবে পাবে? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কোনো রকমের আইনের শেল্টারের কোনো কিছু নাই। আপনারা একটা কাজই করতে পারেন, সরাসরি গিয়ে এসব ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আপনারা আপনাদের এলাকার যে থানা আছে সে থানায় একটা জিডি করে চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমাবেন। কারণ যে এই বিষয়টা নিয়ে কোশ্চেন অ্যারাইজ করছে বা যে এই বিষয়গুলো নিয়ে প্রবলেম করতে চাচ্ছে তাকেই আসলে বিপদে পড়তে দেন, কারণ যেহেতু প্রবলেমটা তার এবং সে নিজেই নিজেকে শান্তি দিতে পারতেছে না, এইটা ভেবে যে হয়তো বা আরও অনেক জায়গায় অনেক কিছু রয়ে গেছে যেগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছি এবং এগুলো পেলে আমি কোটিপতি হয়ে যেতাম। সো যদি তার এরকম কোনো মন মানসিকতা থাকে তাহলে তার দায়িত্ব সে যে মামলা করবে, কি মামলা করবে, সে বন্টননামার মামলা করবে, অ্যাজ ইট ইজ, যেটাকে আমরা বলি অংশীদারিত্বের মামলা। সো এই মামলা করে কিন্তু বার্ডেন অফ প্রুফটা তার উপরে বর্তাবে, মানে এই জিনিসটা প্রমাণ করার দায়িত্ব তখন তার, কোর্টেরও না, এবং যারা এই মামলায় বিবাদী হবে, যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায় তাদেরও ওই দায়িত্ব না। এই দায়িত্ব হলো যে কোর্টে মামলাটা নিয়ে যাবে, যে কোর্টে গিয়ে মামলা ফাইল করবে, তার দায়িত্ব এটা প্রমাণ করা যে হ্যাঁ এই বন্টননামা দলিলের বাইরে আরও প্রপার্টি আছে। সে যদি ওইটা প্রমাণ করতে পারে তো সে ওইখান থেকে প্রপার্টির অংশ আবার সে বের করে নিবে, আর যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তার সময়, অর্থ, শ্রম সব কিছুই বৃথা যাবে। সো এই ক্ষেত্রে আসলে আপনাদের এক্সট্রা মাথা ব্যথা নেওয়ার বা এক্সট্রা এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আপনি যেটা করতে পারেন, আপনার কোনো রকমের শান্তি শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, আপনি যদি এটা নিয়ে ডিস্টারবেন্স মানে নুইসেন্সের সম্ভাবনা আপনি মনে করেন, বা আপনার প্রতিদিনের লাইফে যদি হ্যাম্পার হয়, তাহলে আপনি থানায় যে সিম্পলি একটা জিডি, যেটাকে আমরা সাধারণ ডায়েরি বলি, সেটা করে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে পুলিশ হয়তোবা তাকে বললো যে আপনি প্রমাণ করলে সিভিল কোর্টে যান, আপনি কেন এই যন্ত্রণাটা দিচ্ছেন বা করছেন। সো এটাতেই তার কাজ হয়ে যাবে। সো এটা নিয়ে আমাদের আলাদা এক্সট্রা কোনো মাথা ব্যথা, নিজে গায়ে পড়ে যে কোনো মামলায় জড়িয়ে যাওয়া, নিজে যে নিজের অর্থ এবং সময় নষ্ট করা, আসলে কোনোটারই কোনো দরকার নেই। কারণ বন্টননামা দলিল যদি একবার রেজিস্টার বন্টননামা দলিল হয়, সেটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই স্টাবলিশড একটা ডকুমেন্টস এবং এভিডেন্স। সো এটার বাইরে যাওয়ার আসলে কোনো অবকাশ নেই। আমরা অনেক সময় দেখি যে আমাদের যেহেতু মুসলিম আইনে যেহেতু একের অধিক বিয়ে করার ব্যাপারে আসলে খুব কড়াভাবে বা খুব কঠিনভাবে কোনো কিছু বলা নাই, চাইলে একজন সামর্থ্যবান পুরুষ সে যদি দুটো বিয়ে করতে চায়, সে করে যদি দুজনকে মেনটেন করতে পারে, তো আমাদের এরকম করা যায়। সো আমাদের সমাজে কিন্তু আমরা দেখি যে কেউ একজন হয়তো বা প্রথম বিয়ে করে তার ওয়াইফকে সে ডিভোর্স দিল না, তালাক দিল না, সেখানে তার এক বা দুই বা তিনজন সন্তান আছে, তারপরে একটা সার্টেন টাইমের পরে সে হয়তো বা আরেকটা বিয়ে করলো, সে বিয়ে করে তার পরের স্ত্রীর সাথে সে বসবাস করা শুরু করলো। মানে সে কাগজে কলমে তার প্রথম ওয়াইফও থাকলো, দ্বিতীয় ওয়াইফও থাকলো, প্রথম ঘরেও হয়তো বা একের অধিক তার সন্তান আছে, দ্বিতীয় ঘরেও তার একের অধিক সন্তান আছে, কিন্তু সে আসলে বসবাস করে থাকে তার পরের স্ত্রীর সাথে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর এবং তার সন্তানদের কি হবে, তারা কিভাবে খরচ পাবে, তাদের মেনটেনেন্সটা কিভাবে হবে, এবং তাদের প্রপার্টিতে, ওই ভদ্রলোকের প্রপার্টিতে তাদের অংশীদারিত্বটা আসলে কিভাবে হবে। এই ক্ষেত্রে কিন্তু আসলে একের অধিক দুই বিয়ে হোক, তিন বিয়ে হোক, যদি তার ওয়াইফরা সবাই তার সাথে প্রেজেন্ট থাকে কাগজে কলমে, মানে যদি সে তার ওয়াইফের সাথে কোনো সম্পর্কেও না থাকে কিন্তু সেই ওয়াইফকে সে যদি ডিভোর্সও না দেয়, সে যদি তার ওয়াইফকে রেখে দেয়, তাহলে কিন্তু অবশ্যই নিয়ম অনুসারে, বাংলাদেশের নিয়ম অনুসারে
এবং আমাদের ইসলামিক নিয়ম অনুসারে তাকে কিন্তু দুই ঘরের দুই ওয়াইফকেই তাকে সমানভাবে মেনটেনেন্স খরচ তাকে দিতে হবে, এবং দুই ঘরের সন্তানদেরকেই তার সমানভাবে প্রতি মাসের খরচ, এবং সে মারা যাওয়ার পরে অথবা সে জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তিতে কিন্তু দুই ঘরের সন্তানদেরই সমান অংশীদারিত্ব থাকবে। এখানে কিন্তু বড় ঘরের সন্তানরা কম পাবে, ছোট ঘরের সন্তানরা বেশি পাবে। বড় আগের ওয়াইফ খরচ পাবে না, ছোট ওয়াইফ অনেক বেশি খরচ পাবে। আগের ঘরের সন্তানরা হয়তোবা আরও বেশি পাচ্ছে, ছোট ঘরের সন্তানরা কম পাচ্ছে। এখানে দুইভাবে দেখার কোনোই অবকাশ নাই। এখানে তার স্ত্রীদেরকেও তার সমান চোখে দেখতে হবে এবং তার সন্তানদেরকেও তার সমান চোখে দেখতে হবে। যদি আগের ঘরে ছেলে মেয়ে মানে দুইটাই থাকে, পরের ঘরেও ছেলে মেয়ে দুইটা থাকে, তাহলে কিন্তু তাকে একইভাবে ইসলামিক নিয়ম অনুসারে তার সম্পত্তির বন্টনগুলো তার সন্তানদের মধ্যে হবে। কোনো ছেলে মেয়ের বাবা আরেকবার বিয়ে করে আরেকটা সন্ততি হলে আবার ওয়াইফ থাকলে সেখানে কিন্তু তাদের কোনো রকমের ভাবে অধিকার, তাদের সম্পত্তির অংশ, তার অংশীদারিত্ব কোনো কিছুই কিন্তু কমে যায় না। যদি এরকম হয় যে প্রথম ঘরে তার দুইটা ছেলে ছিল, পরে বিয়ে করার পরে ওই ঘরে তার দুইটা মেয়ে, তাহলে কিন্তু ওই একইভাবে 2:1 সৎ ভাই বোন বলে আসলে কিছু নাই, তাদের বাবা তো সেম, মা আলাদা হলেও কিন্তু বাবা সেম। সো সেই ক্ষেত্রে সৎ ভাই বোন বলে কিছু নাই যদি বাবা এক হয়, বা একই ঔরসজাত বাবা যদি হয়, তাহলে ছেলের অংশ ছেলে ছেলের মতোই পাবে, মেয়ের অংশ মেয়ে মেয়ের মতোই পাবে, এবং প্রথম ওয়াইফও সে 8/1 পাবে, এবং ছোট ওয়াইফও 8/1 পাবে, মানে তাদের ওয়াইফের অংশটাও কিন্তু একই থাকবে। সো এই ক্ষেত্রে কোনো মানে প্রথম ঘরের কোনো ওয়াইফ বা তার সন্তানদের আসলে ডিপ্রাইভ হওয়ার আইনগতভাবে কোনো অবকাশ নাই বা কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে যদি বাবা কোনো কারণে ডিপ্রাইভ করতে চায়, তাহলে বাবার ব্যাপারে কিন্তু আইনগত রেমেডি কিন্তু নেওয়া যায়। তার মানে প্রথম ঘরের ওয়াইফ বা তার সন্তানরা চাইলে কিন্তু পারিবারিক আদালতে যেতে পারে, গিয়ে কিন্তু তারা তাদের ভরণ পোষণ, তাদের খরচ, এই ব্যাপারে তারা কিন্তু পিটিশন ফাইল করতে পারে। কিন্তু আমি বলবো, যেহেতু আসলে বাবা নিজের রক্ত বা সব কিছু মিলে একটা পরিবার, সো এই ক্ষেত্রে অবশ্যই শুরুতে খুব করে চেষ্টা করা উচিত যে বিষয়টা কাউন্সিলিংয়ের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে সেটেল ডাউন করা যায় কিনা। যে কোনো কিছুর আসলে সর্বশেষ রিসোর্টটা হচ্ছে আসলে কোর্ট কাচারি, বা যেটাকে আমরা আদালত বলি। শুরুতে নিজেদের চেষ্টাটা নিজেরা চেষ্টা করে একটা সর্বোত্তম রেমেডি বের করে নিয়ে আসা, সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তারপরে যদি কোনোভাবেই না হয়, তাহলে তো আমাদের দেশের অবশ্যই আইন আছে, আইনের অ্যাপ্লিকেশন আছে, আইনগুলো কোথায় এক্সিকিউশন করতে হবে সেটার জন্য বিশাল বিশাল ইনস্টিটিউশন আছে সরকারের। সো সেখানে কিন্তু আমরা যেতে পারি।